গায়ে হলুদের রাতে একটা প্রতারকের মিথ্যে আশ্বাসে পালিয়ে যাওয়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আজ 25টা বছর পেরিয়ে আমার জীবনটা পুরোপুরি বদলে গেছে। অথচ আজ কেন এই অভিশপ্ত মুখটা আমাকে দেখতে হলো? এই মুখ তো বেঁচে থাকতে আর দেখতে চাইনি আমি। চোখের চশমাটা আধখোলা অবস্থায় জোহানা তার প্রাক্তন প্রেমিক রোমানের ছবির দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। নিজের ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এই বাড়িতে এসেছেন তিনি। ঘরের কর্তার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছিলেন বেশ খানিকক্ষণ হলো। হঠাৎই তার চোখে পড়ে 25 বছর আগের খুব চেনা একটা মুখের দিকে। সেটা হলো পারিবারিক সদস্যদের নিয়ে একটা বাঁধাই করা ফ্রেম। জোহানার বুঝতে বাকি রইল না এটা রোমানের পরিবার, এবং ভুলক্রমে আজ তার বাড়িতেই সে পা রেখেছে। বুঝতে পারার সাথে সাথে সে উঠে দাঁড়িয়ে গেল। না না, এখানে আর এক মুহূর্তও নয়। কোনো প্রতারকের বাড়িতে তার ছেলের বিয়ে হতে পারে না। জোহানা নিজের হাত ব্যাগটা সোফা থেকে নিয়ে পিছন ঘুরে দরজার দিকে এগিয়ে যাচ্ছেন। তখন রোমানের স্ত্রীর ডাক, এই, আপনি কোথায় যাচ্ছেন? এই তো উনি এসেছেন। রোমানের স্ত্রীর সাথে রুমানও একটু এগিয়ে এসে বলল, কি মিসেস রশিদ, খুব তাড়া মনে হচ্ছে। সে যাই হোক, এসেছেন যেহেতু আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আলাপ আলোচনা সুষ্ঠুভাবে করার পর তবেই যাবেন। এদিকে আমার মেয়ে প্রায় 1 মাস ধরে বলছে ইনামের মা কথা বলতে আসবে। আপনি কি না এসে কথা না বলেই চলে যাওয়ার জন্য দরজায় দাঁড়িয়ে আছেন? আসুন আসুন, বসুন। বলেই রুমান গিয়ে সোফায় বসলো। তার স্ত্রীকে বলল, আমাদের হবু বেয়ান সাহেবা আর আমার জন্য 2 কাপ কফি করে নিয়ে এসো। তারপর দুপুরের খাবারের আয়োজন করো, উনি খেয়ে যাবেন। রুমানের কথায় মাথা নেড়ে তার স্ত্রী চলে গেল। জোহানাও চলে যেতে চাইলো। তারপর ভাবলো, সে তো চোরের মতন নয়, সে কেন পালাবে? সেটাও কিনা একটা অপরাধীর থেকে। জোহানা ফিরে তাকালো, দেখলো রুমান সাহেব পেপারের দিকে তাকিয়ে আছেন। জোহানা বিপরীত পাশে সোফার ওপর ব্যাগটা রেখে বসলেন। উপস্থিত টের পেয়ে রুমান সাহেব পেপারটা নামিয়ে বললেন, তারপর কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন? বলতে গিয়েও রোমান সাহেব আটকে গেল। জোহানার দিকে তাকিয়ে তিনি নিজের চোখ খোঁচলেন। তড়িঘড়ি করে টেবিল থেকে নিজের চশমাটা চোখে দিয়ে অস্পষ্ট ফিসফিস করে বললেন, জুহি, তুমি এখানে কিভাবে? মানে? তুমি রশিদ সাহেবের? জোহানার চেহারা টানটান করে বলল, হ্যাঁ, আমি মিসেস জোহানা রশিদ। মনে আছে তাহলে আমার কথা? রুমান সাহেব উঠে দাঁড়িয়ে গেল। নিজের পুরনো স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে জেগে উঠছে। তিনি কি বলবেন ঠিক বুঝতে পারছিলেন না। কোনো রকমে বললেন, আমার মেয়ে তাহলে ইনাম, মানে তোমার ছেলেকে 3 বছর ধরে ভালোবাসে? এটা কিভাবে সম্ভব জুহি? জোহানা এবার উঠে দাঁড়িয়ে বলল, আমি যদি জানতাম আমার ছেলে ইনাম আপনার মতন একটা প্রতারকের মেয়ের সাথে এতদিন সম্পর্ক রেখে আসছে, তাহলে আমি কবেই এর ইতি টানতাম। এই সম্পর্ক মেনে নেওয়া অসম্ভব। বলে দিন আপনার মেয়েকে। রাগে আর জেদে জোহানার নাক লাল হয়ে গেছে। জোহানা এক মুহূর্ত আর দাঁড়ালো না। দরজা খুলে দরজাটা একটু ধাক্কা দিয়ে লাগাতে যাবে, তখনই খেয়াল করলো রুমান হাত উঁচিয়ে বলার চেষ্টা করছে, জুহি দাঁড়াও। কিন্তু সেটার সুযোগ না দিয়েই মুখের উপর দরজাটা আওয়াজ করে বন্ধ করে চলে আসলো। রুমানের স্ত্রী কফি হাতে এসে রুমানকে জিজ্ঞেস করলো, কোথায় উনি? আর দরজাটা এত জোরে লাগিয়েছে কে? বুঝতে পারছি না, উনি চলে যাওয়ার জন্য এত তাড়াহুড়ো কেন করছিলেন? শেষ পর্যন্ত কিনা চলেও গেলেন। কিন্তু তার কোনো কথার জবাব দিল না রুমান। কফি হাতে ধরিয়ে দিয়ে আবার বলল, কি গো, বিয়ের ব্যাপারে কিছু বলল? রুমান সাহেব কিছু বলতে যাবে, তখনই তার মেয়ে উষা আস্তে আস্তে লাজুক চেহারায় এসে দাঁড়ালো। তিনি মেয়ের মুখ দিয়ে তাকিয়ে নীরব হয়ে গেলেন। রুমান সাহেবের ভুলের প্রায়শ্চিত্ত তার মেয়ের স্বপ্ন, আশা, ভরসাগুলো বিসর্জন দিয়ে করতে হবে, তিনি সেটা কল্পনাও করতে পারেননি। কিছুক্ষণ চুপ করে আছে সবাই। উষা আস্তে আস্তে আবারও নিজের রুমে চলে গেল। রুমান সাহেব এখনো চুপ, বিরক্তি হয়ে তার স্ত্রী চলে গেল। এদিকে রশিদ সাহেব ও ইনাম জোহানার জন্য অপেক্ষারত। সে বাসায় যাওয়ার সাথে সাথেই ইনাম দৌড়ে এসে মায়ের ব্যাগটা নিয়ে পিছনে পিছনে আসতে লাগলো। জোহানা গিয়েই বিছানায় হেলে পড়লেন। তার কপালে ঘামের উপস্থিতি স্পষ্ট দেখা যাচ্ছে। ইনাম ড্রয়ার খুঁজে এসিটার রিমোট বের করে এসি চালু করলো। নিজের মাকে এভাবে অস্থির অবস্থায় দেখে ইনামের কলিজা কেমন যেন মোচড় খাচ্ছে।
উষা আর তার বিয়ে নিয়ে কোনো ঝামেলা হয়নি তো? সেই সময় ইনামের বাবাও রুমে প্রবেশ করলেন। বিছানায় বসে ছেলের দিকে তাকিয়ে বললেন, জুহি, তুমি উষাদের বাসায় গেলে আর তোমার ছেলে এই সময়ের মধ্যে 50 বার বাড়ির গেটে গেছে আর আসছে। বাবার কথা শুনে ইনাম লজ্জায় মাথা নিচু করে রাখলো। তার বাবা আবারও বলল, এর আগে আমি তাদের সাথে কথা বলেছিলাম বলে এবার আমাকে না নিয়ে নিজেই একাই গেলে? তা কি বলে আসলে শুনি? ইনামও বাবার কথার সঙ্গে মাথা নাড়িয়ে মনোযোগী হলো মায়ের কথা শুনতে। কিন্তু জোহানা চোখ বন্ধ করে কাঁথাটা এগিয়ে দিতে বলল। ইনাম অবাক হয়ে বলল, আম্মু, কি হয়েছে তোমার? এখনই ঘামছিলে আর এখনই তুমি ঠান্ডায় কাঁপছো। কি হয়েছে উষাদের বাড়িতে? ওরা কি রাজি হয়নি? জোহানা ছেলের দিকে তাকিয়ে বলল, ইনাম, প্লিজ মাকে একটু একা ছেড়ে দাও, পরে তোমাকে সব বলবো। ইনাম বিমর্ষ চেহারায় উঠে চলে গেল। নিজের ছেলের দিকে তাকিয়ে জোহানার এখন ভীষণ খারাপ লাগছে। তিনি সারা জীবন ভেবে এসছেন নিজের ভালোবাসার মানুষকে তিনি পাননি, তাই ওনার সন্তানের ভালোবাসাকে কখনোই হারাতে দেবেন না। সত্যিই দিতেন না। উষা যদি একটা রাস্তার মেয়েও হতো তাও তিনি মেনে নিতেন, কিন্তু তার জন্য জোহানার জীবনটার বেহাল দশা হয়েছে, যার জন্য নিজের পরিবার তাকে অস্বীকার করেছে। নিজের পিতার মৃত্যুর দায়ভার কাঁধে নিয়ে 25টা বছর নিজের মাকেও দেখার সুযোগ হারিয়েছে। সে তার মেয়েকে কি করে নিজের ছেলের বউ করবে? সে সময় রশিদ সাহেব জোহানার হাতের ওপর আস্তে করে হাত রাখলেন। তাতে জোহানা একটুও চমকালো না, কিন্তু শব্দ করে কেঁদে ফেলল। রশিদ সাহেব অবাক হয়ে বললেন, জুহি, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? তোমার মায়ের কথা মনে পড়ছে? কিংবা আত্মীয় কাউকে রাস্তায় দেখেছো? জোহানা রশিদ সাহেবের হাত ধরা অবস্থায় উঠে বসলেন। রশিদ সাহেব ভাবলেন, নিশ্চয়ই জোহানা নিজের পরিবারের কোনো চিহ্নের মুখোমুখি হয়েছে। এর আগেও এমন হয়েছে। তার চাচাতো বোনকে জামে আটকা অবস্থায় দেখে ইচ্ছে থাকা সত্ত্বেও কথা বলার অধিকার ছিল না তার, কিন্তু তার মায়ের কথা জিজ্ঞেস করতেই ইচ্ছে হচ্ছিল। সেদিনের পর থেকে জোহানা অনেকদিন নিজের পরিবারের মনে করে কেঁদেছে। রাতের বেলা ঘুম থেকে উঠেও মা মা করে কিংবা বাবা বাবা বলে কেঁদে উঠেছে। এরপর রশিদ সাহেব অনেক চেয়েছিলেন তিনি শেষবার তাদের পায়ে নত হয়ে ক্ষমা চাইবেন, কিন্তু জোহানা সেটাও মানতে রাজি ছিল না, কারণ রশিদ সাহেবের তো সেদিন কোনো দোষ ছিল না। তাহলে তিনি কেন মাপ চাইবেন? জোহানা আর স্বামীর হাতটা আরও শক্ত করে ধরে। ফোপাতে ফোপাতে বলল, ইনাম, উষার বাবা রোমান সিদ্দিক। আমি কি করে ওই বাড়িতে নিজের ছেলেকে বিয়ে করাবো? কিন্তু আমার ছেলেটার চেহারা দেখেছিলে তুমি? আমি নিতে পারছি না কিছু। রশিদ সাহেব এখনো কিছু বুঝতে পারলেন না। তিনি বললেন, হ্যাঁ, রোমান সিদ্দিকের মেয়েই তো উষা। কি হয়েছে ওই বাড়িতে? তুমি কি করে ভুলে গেলে? রোমান কে ছিল? মনে নেই 25 বছর আগে আমাকে ঠিক কোন অবস্থায় তুমি বিয়ে করেছিলে? নিজের পরিবার যখন আমাকে তাদের মেয়ে বলে অস্বীকার করেছিল, শুধু পরিবার না, পুরো গ্রামবাসী আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, নিজের প্রেমিক মাঝ রাস্তায় ফেলে পালিয়ে গিয়েছিল, ঠিক সেই সময় একটা মানুষ আমাকে ভরসা দিয়েছিল, আর সেটা হলো তুমি। আমি সব হারিয়ে শুধু তোমায় নিয়ে পুরো পৃথিবী ভুলে গেছিলাম। এত বছর পরে নিজের সন্তানের জীবনের সাথে জড়িয়ে সেগুলো কেন আজ আমার সামনে আসতে হচ্ছে? না না, আমি চাই না এই সম্পর্ক। আমি আমার ছেলের বিয়ে ওই বাড়িতে দিতে পারবো না। রশিদ সাহেবের বুকে মুখ গুজে জোহানা কাঁদতে লাগলো। ওনার সব কিছু বুঝতে আর কষ্ট হলো না। এত বছর পর রোমানের নামটা মনে না থাকারই কথা, কারণ জোহানা সেদিনের পর আর এই নামটা উচ্চারণ করেনি। তাছাড়া রশিদ সাহেব তখনও রোমানকে দেখেওনি। রোমান আর জোছানার প্রথম দেখা হয়েছিল ট্রেনে। পরিবারের সঙ্গে জোহানা গমন করছিল, আর রোমান বন্ধুদের সাথে ভ্রমণ করে নিজের শহরে ফিরছিল। সেদিন সিট পাশাপাশি ছিল। প্রথম দেখাতেই রোমান জোহানার প্রেমে পড়ে গিয়েছিল। রোমানের ভাবভঙ্গিতে জোহানা সবকিছু স্পষ্ট বুঝতে পেরেছিল। রোমানের বাঁকা হয়ে তার দিকে তাকিয়ে থাকা কেন জানি জোহানাকে এলোমেলো করে দিচ্ছিল। সেদিন জোহানা বুঝতে পেরেছিল প্রথম দেখাতেও প্রেমে পড়া যায়। ট্রেন থেকে নামার সময় দরজার সামনে ভিড় ছিল। তখন তার পরিবারের চোখের আড়ালে রোমান তার হাত ধরে ফেলেছিল। জোহানা কোনো রকম হাত ছাড়িয়ে ট্রেন থেকে নেমেছিল, কিন্তু আর রোমানকে তখন দেখতে পায়নি। তার ভিতরটা কেমন জানি করছিল। কথা বলার কোনো মাধ্যম যে নেই, তারপর তার নাম ঠিকানা কিছুই সে জানে না। চারপাশে যতটা সম্ভব সে রোমানকে খুঁজেছিল, কিন্তু পায়নি।
ফিরে এসে আত্মীয়দের বাসায় গিয়েও তার মনে হয়েছিল তাদের নিশ্চয়ই আবার দেখা হবে, কিংবা ছেলেটার সাথে তার কথা হবে। রাতে পোশাক পরিবর্তন করতে গিয়ে জোহানা তার কাঁধ ব্যাগের চেন খুলতে যাবে, তখনই সেখানে আটকে যায় একটা ছোট্ট কাগজ। নিচে পড়ে গেল। কাগজটা খুলে দেখলো সেখানে লেখা রোমান সিদ্দিক এবং তার নিচে নাম্বার দেওয়া। জোহানা বুঝতে পেরেছিল ট্রেন থেকে নামার সময় ভিড়ের মধ্যে রোমান এই কাজটা করেছে। এক গাল হেসে লেখাটার ওপর তাকিয়েছিল অনেকক্ষণ। সবার হাতে হাতে মোবাইল ছিল না তখন। তাদের বাসায় একটা ল্যান্ডফোন এবং শুধুমাত্র তার বাবার হাতে একদম একটা নর্মাল সেট ছিল। নম্বরটা জোহানা এতবার পড়েছিল যে মুখস্থ হয়ে গেছে। পরের দিন তার বাবার কাছ থেকে লুকিয়ে মোবাইল এনে রোমানকে ছোট্ট করে একটা মিসড কল দিয়েছিল, কারণ টাকা কেটে গেলে তার বাবা বকা দিবে। মিসড কলের সাথে সাথে রোমান কল ব্যাক করেছিল। তার কথা ছিল সে জোহানার ফোনের অপেক্ষায় ছিল। এরপর থেকে লুকিয়ে লুকিয়ে কয়েক মিনিট কথা হতো তাদের। এই থেকে গভীর সম্পর্ক। দুজন দুজনের প্রতি ছিল তীব্র আকুলতা। সেবার আসার সময় জোহানার কথা মতো রোমান স্টেশনে এসে আগে থেকেই তাকে দেখার অপেক্ষা করছিল। লোকচক্ষু ফাঁকি দিয়ে সেদিন চোখে চোখে তাদের অনেক কথা হয়েছিল। এটাই ছিল তাদের প্রেমের দ্বিতীয় এবং শেষ দেখা। কিন্তু 2 বছর তারা ফোনেই কথা বলতো, খুব বেশি না, 2-3 মিনিট কথা বলার মধ্যেই রোমানের জন্য আকাশ সম অনুভূতি খুঁজে পেত জোহানা। অনার্স 2য় বর্ষে উঠেছিল তখন। তখন জোহানার বিয়ে ঠিক হয়ে যায়। জোহানা যথেষ্ট সুন্দরী ছিল, যার জন্য যে কেউ একবার দেখলেই প্রেমে পড়তে বাধ্য। অনেকেই জোহানাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, যার মধ্যে সবচেয়ে পাগলাটে ছিল রশিদ। কিন্তু সে বখাটে ছেলেদের সাথেই থাকতো, আচরণও ছিল বখাটে। কিন্তু জোহানার দিকে সে ছিল দুর্বল। রশিদের জন্য জোহানাকে কেউ ডিস্টার্ব করতে সাহস পেত না। রশিদের বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিল। বড় ভাই ভাবিদের কাছে অনেকটা অবহেলাতেই সে বড় হয়েছে। তাই পড়ালেখা মেট্রিক পর্যন্ত গিয়েই থেমে গিয়েছিল। কিন্তু রশিদের বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগ পেয়েছিল অনেক, যার কিছু কিছু বিক্রি করেই সে নিজের মতন টাকা ওড়াতো। জোহানার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে সে জোহানার বাবার কাছে গিয়ে অনেক আকুতি করেছিল তাকে বিয়ে করার, কিন্তু তাকে অযোগ্য বলে ফিরিয়ে দিয়েছিল জোহানার বাবা। জোহানা শুনেছিল এরপর নাকি রশিদ নেশা করত। গায়ে হলুদের আগের রাতে জোহানা জানালার কাছে এসে রশিদ চিৎকার করে করে বলেছিল, মনে রেখো, তোমারে না পাইলে আমি এভাবেই তিলে তিলে মইরা যাবো। কিন্তু রশিদ জানতো না জোহানার এই বিয়েতে রাজি নয়। রশিদ এটাও জানতো না গোপনে জোহানার অন্য কারোর সাথে প্রেম ছিল। পরের দিন গায়ে হলুদের রাতে সে রোমানের সাথে কথা বলেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল জোহানা। রাতের ট্রেনে সে গিয়েছিল, পৌঁছাতে প্রায় ভোর হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে রোমান ছিল না। সকাল হওয়ার পরে বাইরে থেকে তার নাম্বারে অনেকবার ট্রাই করেছিল, কিন্তু রোমানের নাম্বার চিরতরে বন্ধ। সারাদিন অপেক্ষা করে কাঁপা কাঁপা হাতে সাথে নিয়ে আসা ব্যাগটা আবারও হাতে তুলে নিয়েছিল জোহানা। যেমন রাতে বের হয়েছিল তেমন রাতেই সে নিজের বাড়ির প্রাঙ্গণে পা রেখেছিল। তবে বিয়ে হচ্ছে না, তবুও বাড়িতে ছিল গ্রামের মানুষের উপচে পড়া ভিড়। সবাই কাঁদছিল। বাড়িতে শুধুই শোরগোল। লোকজন কি জানি বলা বলি করছিল। জোহানা আড়াল থেকে শুনল কে জানি বলছে বাপের একটা আদরের মেয়ে ছিল, বিয়ের আগের দিন কার সাথে যেন পালিয়ে গেছে। মেয়ের শোক, লোকজনদের নিন্দা আর বরপর থেকে অপমানটা মেয়েটার বাবা সহ্য করতে পারেনি, হার্ট অ্যাটাক করেছে। হাসপাতালে নিয়েছিল কিন্তু বাঁচাতে পারেনি। মেয়ে স্বামী হারিয়ে মেয়ের মাও পাগল অবস্থা। এটা শোনার পরে জোহানার পুরো পৃথিবী এখানেই থেমে গিয়েছিল। অজান্তেই সে চিৎকার করে উঠেছিল। সাথে সাথে তার কাছে লোকজন জড়ো হয়ে যায়। সবাই খুব বাজেভাবে বকছিল তাকে। চেনে না এমন মানুষও তাকে মারতে এসেছিল সেদিন। তার মা তার ফিরে আসার কথা শুনে বলেছিল কোনোভাবেই যেন তার বাবার মরা মুখ তাকে দেখতে না দেওয়া হয় এবং ওনার সামনে যেন কোনো দিন না আসে, তাহলে উনিও তার স্বামীর মতন চলে যাবেন। নষ্টা, কলঙ্কিনী বলে ঘাড় ধাক্কা দিয়ে লোকজন তাকে বের করে দিয়েছিল। তার জানা ছিল না সে তখন কোথায় যাবে এবং কি করবে, কিন্তু একটা মানুষ কোনো কিছু না জেনে শুনেই তার হাতটা ধরেছিল এবং কাজী ডেকে বিয়ে করেছিল। সেই ছিল আজকের এই রশিদ।
বিয়ের রাতে রশিদ কি হয়েছিল একবার জিজ্ঞাসাও করেনি। তাও জোছনা তাকে সব বলেছিল। কেমন জানি মানুষটা চোখ বন্ধ করে তার কথা বিশ্বাস করে নিয়েছিল। রশিদের জায়গায় অন্য কেউ হলে নিশ্চয়ই অনেক কিছু ভাবতো। রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে পরের দিন রাতে ফেরা একটা মেয়ের জন্য কোনো স্বাভাবিক ব্যাপার নয়। কিন্তু অঢেল বিশ্বাস নিয়ে তারা নতুন গন্তব্য শুরু করেছিল। জোহানার জন্য সব খারাপ কাজ ছেড়ে দিয়েছিল রশিদ। গ্রাম থেকে তারা শহরে বাসা নিয়েছিল। তার পাওয়া গ্রামের জমি বিক্রি করে রশিদ ব্যবসা শুরু করে। 1 বছরের মাথায় তাদের কোল আলো করে ইনাম জন্ম নেয়। ভাগ্যধারায় কয়েক বছরেই তার ব্যবসার উন্নতি হতে থাকে। এর 7 বছরের মাথায় তারা অন্য শহরে চলে আসে। ধীরে ধীরে রশিদ হয়ে যায় শহরে একজন নামকরা ব্যবসায়ী। তাদের কোনো কিছুরই এখন কমতি নেই, বাড়ি গাড়ি, ছেলেটাও মানুষের মতন মানুষ হয়েছে। কিন্তু জোহানার ভিতরে এখনো সেই শূন্যতা। সেদিনের করা ভুলটা তাকে কুঁড়ে কুঁড়ে খায়। তার জন্য তার বাবা মারা গেছে। তার মা তাকে অস্বীকার করেছেন। সেদিন তার মা তাকে কতটা ঘৃণা করলে রাতের আঁধারে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিল। জোহানা ভাবে, নিজের বাবার কাছে তো বেঁচে থাকতে মাপ চার সুযোগ নেই, অন্তত নিজের মায়ের কাছে যদি মাপটা পেত হয়তো মৃত্যুকালেও সে কিছুটা স্বস্তি পেত। কিন্তু তার সাহস হয় না। রশিদ সাহেব জোহানার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি যা চাইবে তাই হবে জুহি। তুমি যদি না চাও ইনামের বিয়ে হবে না ওই বাড়িতে। কিন্তু জোহানা আশ্বস্ত হতে পারছে না। কি করে হবে? তার ছেলের ভালোবাসাকে তিনি প্রথম থেকে সাপোর্ট করেছেন। উষাকে তিনি দেখেছেন এবং মাঝে মাঝে কথাও বলেন। এখন নিজের অতীতের জন্য দুটো মনকে তিনি কি করে ভেঙে দেবেন? জোহানা ভালো করেই জানেন তার ছেলে তার বাধ্য, এবং কোনো কিছু না জেনেও মায়ের কথায় সে উষার কাছ থেকে ফিরতে চাইবে। কিন্তু ইনাম ভিতরে ভিতরে পুরে ছাই হয়ে যাবে। মা জেনে বুঝে সেটা কি করে সহ্য করবেন জোহানা? জোহানা রশিদ সাহেবের হাতটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে ইনামের রূপের দিকে গেল। রুমে ঢোকার আগেই দেখলেন ইনাম রুম থেকে বের হওয়ার জন্য উদ্যত হয়েছে। মাকে দেখেই বলল, আম্মু, তুমি একটু সুস্থ বোধ করছো? তুমি আসলে কেন? আমাকেই ডাকতে পারতে। এমনিতেও আমি এখনই যেতাম। মা, একদম ঠিক আছি বাবা। আসো, আমার রুমে আসো। ইনাম তার মায়ের সাথে গিয়ে বসলো। তার মা কিছু বলতে চাইলো, তার আগেই ইনাম বলল, আম্মু, উষার আব্বু নাকি বিয়েতে অমত নেই, কিন্তু তুমি চাইছো না, এমন কিছু বলল উষা। আমি একদমই বিশ্বাস করিনি। হয়তো সে মজা করছে। আমি তো ভালো করেই জানি তুমি উষাকে কতটা পছন্দ করো। ছেলের কথা শুনে জোহানার চোখ আবারও ছলছল করে উঠল। মাথা নেড়ে বলল, হ্যাঁ, উষা ঠিকই বলেছে ইনাম। ইনাম তার মায়ের কথাও বিশ্বাস করতে পারছিল না। সব ঠিকঠাক হওয়া সত্ত্বেও তার মা কি করে বিয়েতে অম্মত করতে পারে? কারণ ছোটবেলা থেকে আজ পর্যন্ত তার মাকে কোনো ঝামেলা করতে দেখেনি। এমনকি ইনাম জানে তাদের কোনো রিলেটিভ কেউ নাই, তাই কোনো সংঘর্ষ হওয়ারও সুযোগ নেই। সে শুধুই নিজের বাবা মার সঙ্গে একা একা মানুষ হয়েছে। এর মধ্যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গোটা কয়েক বাড়তি মানুষের সাথে পরিচয়। কিন্তু সে যা চেয়েছে তার মা কোনোদিন তাকে বাধা দেয়নি দিতে, কারণ তার মা জানে তার ছেলে ভুল কিছু করছে না। ইনাম এত সহজে মায়ের মুখে মুখে কথা বলে না, কিন্তু এই মুহূর্তে সে প্রশ্ন করেই ফেলল, উষাকে তোমার ভালো লাগে না? নাকি তাদের পরিবারকে তোমার পছন্দ হয়নি আম্মু? না না, উষা খুব ভালো মেয়ে, কিন্তু ব্যাপারটা আসলে ভিন্ন। তোমাকে কিছু হলেও জানানো উচিত। উষার বাবার সাথে আমার খুব পুরনো শত্রুতা আছে, যার জন্য আজ পর্যন্ত তুমি তোমার নানু বাড়ির মুখ দেখার অধিকার হারিয়েছ। আর আমি হারিয়েছি আমার বাবাকে। সবকিছু আসলে বলা দরকার, তবে বুঝতে পারছি না আসলে কি বলবো। আমি ভাবতে পারিনি এমন একটা দিন আসবে যখন কিনা আমার ছেলেকে আমার অতীত জানতে হবে। বলতে বলতেই জোহানা কেঁদে ফেলল। ইনাম মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, আমি কিচ্ছু শুনতে চাই না আমু। তুমি তুমি যা বলবে তাই হবে। প্লিজ, তুমি স্থির হও। জোহানা কি যেন ভাবলেন, তারপর বললেন, আমি একদম ঠিক আছি। দুপুরে তুমি আর বাবা কি খেয়েছো? আমি ভাত রান্না করেছি, বাবা মাছ ভাজছে। কিন্তু তোমার জন্য অপেক্ষা করতে করতে বিকেল পড়িয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনো খাইনি। চলো একসাথে খেয়ে আসি। জোহানা উঠে কিচেনের দিকে চলে গেলেন। পিছনে ছিল তার রশিদ সাহেবকে ডেকে নিয়ে সেও চলল। অন্যদিকে উষাও ভালো করে কিছুই জানে না। শুধু জেনেছে ইনামের মা বিয়েতে রাজি না। তার বাবা তার মাকেও শুধু এটুকুই বলেছেন নাকি। এতদিন ভেবে এসেছিল তার বাবা ইনামের কোনো ত্রুটি ধরে কিনা, কারণ ইনাম এখনো কোনো চাকরি করে না, বাবার ব্যবসার দেখাশোনা করে, পড়ালেখা কন্টিনিউ করছে। কিন্তু উষার ভাবনাটা উল্টো হলো। যেদিকে তার কোনো ভয় ছিল না সেদিক থেকেই বাধা আসছে।
কিন্তু উষা ভীষণ নাছোড়বান্দা, যে কোনো মূল্যে নিজের ভালোবাসাকে হারাতে দেবে না সে। কিন্তু অজান্তেই সে কান্না থামাতে পারছে না। ইনামকে হারানোর কথা উষা এক মুহূর্তের জন্য ভাবতে পারে না। সত্যি সত্যিই যদি ইনামের সাথে বিয়ে না হয়, তাহলে সে একদম পাগল হয়ে যাবে। কারণ ইনামকে খুব ভালোবাসে উষা। উষা ইনামের মতন এতটাও সাদাসিধে নয়, যথেষ্ট প্রতিবাদী এবং একঘেয়ে এবং খুব জেদ তার। রাতে তার বাবাকে সে নিজেই জিজ্ঞেস করলো ইনামের মায়ের মতামত বদলে যাওয়ার পিছনে তার বাবার কোনো হাত আছে কিনা। রোমান সাহেব সেই প্রশ্নটা যত সম্ভব এগিয়ে গেলেন। তারপর জোর গলায় বললেন, তোমাকে আমি অন্যত্র বিয়ে দেব, ইনামের চেয়ে অনেক ভালো ছেলের সঙ্গে। তার বাবার কথা শুনে উষা রেগে গিয়ে চরম মতবৈধতা করল। চিৎকার করে বলল, পালিয়ে যাব আমি, আমি ইনামের সাথে পালিয়ে যাব বলে দিলাম। আমাকে আর কোথাও বিয়ে দিতে পারবে না। যদি চেষ্টা করো, তোমার নাক কাটা যাবে, অসম্মানিত হতে হবে সবার সামনে। রোমান সাহেব মেয়ের কথা শুনে হাসলেন। এত অদ্ভুত হাসি উষা এর আগে বাবাকে কখনো হাসতে দেখেনি। সে কিছুটা সংকোচ করে বলল, হাসছো কেন? বিশ্বাস হয় না পালিয়ে যাওয়ার মতন সাহস আছে আমার? আমি চাই তুমি পালিয়ে যাও, কিন্তু ইনাম তোমার সাথে পালাবে তো উষা? বলেই রোমান সাহেব আবারও হাসতে লাগলেন। নিশ্চয়ই পালাবে, ইনাম আমার জন্য সব করতে পারে। এত কনফিডেন্স তোমার? তাহলে ওকে ফোন দিয়ে পালিয়ে যাওয়ার ব্যাপারে জানাও। ও যদি রাজি হয় তাহলে আমি কিছু বলবো না, কিন্তু যদি রাজি না হলে আমি আমার পছন্দে তোমাকে অন্য জায়গায় বিয়ে দেবো। কারণ ইনামের মা যেটা চাইবে না সেটা আমিও চাই না। উষা বাবার দিকে একবার তাকিয়ে দৌড়ে নিজের রুমে গেল। গিয়েই ইনামকে ফোন করলো, কিন্তু ওপাশ থেকে ব্যস্ত বলছে। উষা অনলাইনে দেখলো, গিয়ে যা দেখলো সে বিশ্বাস করতে পারছিল না। ইনাম তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। না না, এটা কি করে হতে পারে? ইনাম কি করে তাকে ব্লক করে দিতে পারে? কি হয়েছে ইনামের? তাছাড়া তার বাবার অদ্ভুত হাসি, ইনামের এভাবে ব্লক করে দেওয়া, সব ঠিক থাকার পরেও ইনামের মায়ের বিয়েতে অমত করা, কার পিছনে এত কিছু আছে? কি কারণ থাকতে পারে সে বুঝে উঠতে পারছে না। আর একটা প্রশ্ন তার মাথায় ঘুরছে, তার বাবা এই ব্যাপারে কি করে সিওর হলো ইনাম তার সাথে পালিয়ে যাবে না? এতটা কনফিডেন্স ওনার কি করে আসে? সত্যি কি আছে এই পুরো ঘটনার পিছনে? উষা কি করবে সত্যিই বুঝতে পারছিল না। বিকেলেই তো ইনামের সাথে কথা বলেছিল ঈশা। এর মধ্যে কি হয়ে গেল যার জন্য ইনাম তাকে সব খান থেকে দূরে সরাতে চাইছে? তাহলে ইনাম কি তার জীবনে আর থাকতে চাইছে না? ভালোবাসার পরিবর্তন, নাকি কোনো বাধ্যতাকতা? পরের দিন রোমান সাহেব যে শর্ত দিয়েছিল সেটার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেন। যখন জানলেন ইনাম উষার সাথে কথা বলার সব মাধ্যম বন্ধ করে দিয়েছে, তখন তিনি উষাকে জানালেন তাকে নাকি বিকেলে পাত্রপক্ষ দেখতে আসবে। কিন্তু উষা তার বাবার কথাকে একদমই পাত্তা দিল না। সে জানে তার ইচ্ছের বিরুদ্ধে তার বাবা কোনো কিছু করবে না। দুপুর পেরোতেই উষা ব্যাগ গোছাতে শুরু করলো। খাওয়া দাওয়া করে তৈরি হয়ে সুন্দর করে তার বাবাকে বলল, বাবা, আমি ইনামদের বাসায় যাচ্ছি। সে আমাকে সবখান থেকে ব্লক করেছে না, এবার দেখবে কি করে ফিরি আমি। ততক্ষণে উষার মা এসব দেখে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বিলাপ শুরু করে দিয়েছে। কিন্তু রোমান সাহেবের চেহারায় কোনো চিন্তার ভাগ নেই। তিনি যেন মেয়ের সিদ্ধান্তের ওপর নারাজ নন। স্ত্রীকে আশ্বস্ত করে বললেন, আমি ওদের পরিবারের মানুষজনদের ভালো করেই চিনি। আমার মেয়েকে ঠিক গ্রহণ করে নেবে। আর আমার মেয়ে কি করে কিছুতে কম নাকি? ঠিক মন জয় করে নেবে দেখো। এরপর আর আমার মেয়েকে ছাড়া কিচ্ছু বুঝবে না। শত হোক, রশিদ সাহেবের তো কোনো মেয়ে নেই, সেই অভাব আমার মেয়ে পূরণ করবে। উষা বাবা মার থেকে দোয়া চেয়ে বের হয়ে গেল। অন্যদিকে উষা বের হওয়ার সাথে সাথে তার মা রেগে মেগে আগুন। ওনাদের 12 বছর বয়সী একটা ছেলে এবং উষাকে নিয়েই তাদের ছোট্ট সংসার। মেয়েকে বড্ড বেশি আদরে মানুষ করেছে, সেই মেয়ে কিনা এতটা অবহেলায় ফেলে দিচ্ছে। দেশে কি ছেলের কম আছে যে তাদের মন জয় করে তার পর বউ হতে হবে? উষার মা মনে মনে এসব ভেবেই রেগে যাচ্ছেন, কিন্তু রোমান সাহেব বুঝতে দিচ্ছেন না মেয়েকে যে কোনোভাবেই ইনামের সাথে বিয়ে দিয়ে তিনি পুরনো ভুলের প্রায়শ্চিত্ত করতে চান। রোমান সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, এভাবে অগ্নিদৃষ্টি দিয়ে আমাকে জ্বালিয়ে দেওয়ার চিন্তা করছো নাকি? তাই করছি। আপনিই না বললেন ইনাম রাজি না হলে অন্য জায়গায় বিয়ে দেবেন? তারপর আজকে কোনোখানের পাত্র নিমন্ত্রণ করলেন, আবার মেয়েকে নিজেই ইনামদের বাসায় যাওয়ার জন্য হাসতে হাসতে অনুমতি দিয়ে দিলেন। আচ্ছা, আপনারা মেয়ে আর বাবা মিলে কি করতে চাইছেন বলেন তো? উষার মা, শান্ত হও। আমি ভালো করেই জানি আমার মেয়ের জেদ কতখানি। সে আমার কথায় কোনো দিনও বিয়ে করবে না। তাছাড়া আজকে কোনো মেহমান আসছে না, আমি অযথাই এসব বলেছি।
কিন্তু সেই কথা শোনার পরে উষা যে সিদ্ধান্ত নিল আমি তো মনে মনে সেটাই চেয়েছিলাম। আর আমার মেয়ের ভাবনার মতন সত্যি সত্যি ওদের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বসেছে। দেখো, সব ঠিক হয়ে যাবে বলেই রোমান সাহেব হাসতে হাসতে ভিতরে চলে গেলেন। কিন্তু ওনার স্ত্রীর রাগটা আরও তীব্র হতে লাগলো। জ্যাম ট্যাম পার করে বিকেল গড়িয়ে যেতে লাগলো ঔষার পৌঁছাতে। এর আগে কখনোই আসেনি বাসায়, কিন্তু এই মহল্লায় এসেছে অসংখ্যবার। ইনামের মায়ের সাথে দেখা হওয়ার কালীন বাসায় নিতে চেয়েছিল অবশ্য, কিন্তু উষা বলতো একদম ও বউ হয়েই ওই বাসায় ঢুকবো। কিন্তু পরিশেষে আজ তাকে ঠিকই যেতে হচ্ছে, সেটাও তাদের না জানিয়ে খুব বাজেভাবে। ঠিকানা জানা ছিল তার, কিন্তু খুঁজে পেতে পেতে একদম সন্ধ্যা হয়ে গেল। শেষ পর্যন্ত বাসা খুঁজে পেল এবং বাসা খুঁজে খুঁজে তখন সে হয়রান। এত বড় ব্যাগটা নিয়ে খুব কষ্টে সিঁড়ি বেয়ে উঠে দরজার সামনে গিয়ে হাঁপাতে লাগলো। কলিং বেলে একসাথে 2-3 বার চেপে ধরলো। ভিতর থেকে জোহানা চায়ের কাপটা রেখে হাতে দিয়ে দুকান চেপে ধরে বললেন, প্লিজ দরজাটা খোলো, ইনাম পাগল হয়ে গেছে বোধ হয়। আজকে তুমি না গিয়ে ইনামকে একা পাঠালে, সে একা একা কাজের চাপে পুরো আউলে গেছে। যাও দরজাটা খোলো তাড়াতাড়ি। রশিদ সাহেব গিয়ে দরজা খুললেন। সামনে উষাকে দেখে তিনি চোখ ওপর নিচ করে বললেন, জুহি, আমার চশমাটা প্লিজ নিয়ে আসো, আমি মনে হয় চোখে সর্ষে ফুল দেখছি। ভিতর থেকে আওয়াজ আসলো, কে এসেছে? ইনাম আসেনি? না, উষা এসেছে। জোহানা তড়িঘড়ি করে উঠে এলেন। দেখেন সত্যি সত্যি উষা এসছে। তিনি এগিয়ে বললেন, সন্ধ্যা বাইরে, অথচ তুমি ব্যাগ হাতে এখানে কেন? বাসায় যাও, রাত হয়ে যাচ্ছে, অন্যদিন বেলা থাকতে এসো। ভদ্রবাড়ির মেয়েরা সন্ধ্যায় কখনো বের হয় না। বলেই জোহানা দরজা বন্ধ করে দিলেন। দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে তিনি আবারও ভিতরে চলে গেলেন। রশিদ সাহেব দরজা খুলতে চেয়েও পারছে না। জোহানা বুঝতে পেরেছে উষা কেন এখানে এসছে, কিন্তু তার খারাপ লাগছে। এভাবে মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া উচিত হয়নি। দরজা খুলবেন কিনা এটা ভেবেই অনেকক্ষণ চলে গেছে। হয়তো ততক্ষণে উষা চলে গেছে। এরপর জোহানা কি ভেবে গিয়ে দরজা খুললেন। দেখলেন উষা ব্যাগ হাতে নিয়ে দরজার সামনে বসে আছে। তিনি যতটা অবাক হলেন তার চেয়েও বেশি মায়ায় পড়ে গেলেন। ঠান্ডার মধ্যে মেয়েটা একা একা দরজার সামনে বসে আছে। নিজেকে শক্ত করে তিনি উষাকে বললেন, ভিতরে এসো তুমি। রাতের বেলা একটা মেয়েকে একা বাইরে বের হওয়ার কথা বলার চিন্তাবোধ অন্য কারোর আসলেও অন্তত আমার মাথায় আসে না। যেটা এসেছিল সেটা তুলে নিলাম, ভিতরে এসো তুমি। বলেই জোহানা ভেতরে চলে গেলেন। উষা এবার হাসলো। সে হাসতে হাসতে ব্যাগপত্র নিয়ে ভিতরে গেল। তারপর জোহানার পিছনে ঘুরতে লাগলো। জোহানা এর মধ্যে বললেন, আমার সাথে বাম দিকে রুমটাতে তুমি থাকবে আজ। ডান দিকে যেও না, ওদিকে ইনাম থাকে, কাল সকালেই চলে যাবে। উষা এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, কিন্তু আমি তো আর যাব না, এখন থেকে এখানে থাকার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসছি আম্মু। জোহানা অবাক হয়ে বললেন, আম্মু? হ্যাঁ, আপনি আমার আম্মু। আপনার ছেলের বউ হব না আমি? মনে নেই কয়েকদিন আগে আপনার সাথে দেখা হওয়ার সময় আমি আন্টি ডেকেছিলাম বলে আপনি রাগ করেছিলেন? তারপর বলেছিলেন কিছুদিন পর তো আপনার ছেলের বউ হচ্ছি, তাই যেন আম্মু ডাকি। এখন ভুলে গেলেন? জোহানা মাথা নেড়ে চলে গেলেন। রশিদ সাহেবের বুকে হাসি। উষা আসাতে তিনি যেন খুশিই হয়েছেন, কারণ তিনিও চান সবকিছুর বিনিময়ে অন্তত ইনাম আর উষার ভালোবাসার সম্পর্ক যেন ফাটল না হয়। জোহানা রান্নাবান্নার আয়োজনে উষা আগে আগে থাকছে, তাকে কিছুই করতে দিচ্ছে না। এরপরও জোহানা কিছু না করতে জোর করছেন আর বারবার বলছেন কাল সকালে চলে যাবে। কিন্তু উষা যাবে না। তাকে কাজের মেয়ে করে পেটে ভাতে রেখে দিলেও সে এখানেই থাকবে, এই বাড়ি ছেড়ে যাবেই না একদম। জোহারাও এখন বুঝে গেলেন এই মেয়ে প্রচণ্ড একঘেয়ে, কিন্তু তার এসব কাণ্ড কারখানা তার খারাপ লাগছে না। আম্মু আম্মু বলে সারা বাড়ি কয়েক ঘন্টায় মাতিয়ে ফেলেছে সে। রাত 9:30টার দিকে ইনাম আসলো। বেল বাজাতেই জোহানা উঠে দাঁড়ালেন। এদিকে উষাও এগিয়ে গেল। জোহানা প্রথমে উষাকে দরজা খুলতে বারণ করেন, তারপর আবার কি ভেবে তিনি উষাকেই দরজা খুলতে বলে চলে গেলেন। ইনামের বাড়িতে প্রথমবার তার জন্য দরজা খুলে দিতেই উষার কেমন জানি লাগছে। ইনাম তাকে দেখে কি বলবে কে জানে। কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলল, কিন্তু কোনো একটা ভয়ে সে তার মুখ লুকিয়ে সেখান থেকে সরে আসলো। ইনাম তাকে পিছন থেকে দেখে তার মাকে ডেকে জিজ্ঞেস করলো কে উনি। তার মা উষার দিকে তাকিয়ে দেখলো তার মাথা গুছিয়ে ওড়না দেওয়া। বুঝতে পারলেন ইনাম চিনতে পারেনি। জোহানা বলতে যাবেন, কিন্তু তার আগেই ইনাম আবার বললেন, ও বুঝেছি আমি, বলতে হবে না,
কিন্তু আগেরটার মতন সেও কয়েকদিন পরে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবে না তো? জোহানা উষার দিকে হাত নাড়িয়ে বললেন, আরে না। ও তো তার আগেও খেয়াল করলেন উষা চোখ ইশারা করছে যেন না বলে। ইনাম কিছু শুনতে চাইল না। সে গিয়ে তার বাবার কাছে বসলো সারাদিনের কাজের হিসাব দিতে। উষা রুমে বসে রইল। মাঝে মাঝে একটু উঁকি দিয়ে শুনলো বাবা ছেলের কাজের কথা। প্রায় ঘন্টাখানেক পরে জোহানা খাবার দিতে বললেন। উষাও কিচেনে গেল খাবার দেওয়ার জন্য। খাবারে বসে ইনাম একটু খেয়েই আনমনে বলে ফেলল, আম্মু, নতুন মেয়েটার রান্না কেমন যেন পরিচিত লাগছে। তুমি একদিন খেয়েছিলে না উষার রান্না, যেটা কিছুটা এমনটা ছিল না? বলি ইনাম তার মায়ের দিকে তাকিয়ে থেমে গেল আর তোতলাতে তোতলাতে বলল, সরি আম্মু, আমি বেখেয়ালিতে বলে ফেলেছি, প্লিজ কিছু মনে করো না। রশিদ সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন সে খাচ্ছে না। চোখে এখনই বর্ষা নেমে যাওয়ার উপক্রম। ইনাম অল্প খেয়েই উঠে চলে গেল। সাথে সাথে জোহানাও। এর মধ্যে বেকায়দায় পড়লেন রশিদ সাহেব। ওনার খেতে ইচ্ছে করছে, কিন্তু স্ত্রীর দিকে তাকিয়ে তিনিও উঠে গেলেন। আড়াল থেকে উষা সবকিছুই শুনছিল। সবাই চলে যাওয়ার পরে সে গিয়ে একা একা খেলো। রশিদ সাহেব রুমে যাওয়ার সাথে সাথে জোহানা বললেন, ওরে বলবে কাল সকালে সূর্য ওঠার আগেই যেন এই বাসা থেকে চলে যায়। ওর স্থায়িত্ব দীর্ঘ হলে আমি নিজেই দুর্বল হয়ে যাব। কিন্তু ওরে তো তুমিই কাল আসতে বললে, এখন তুমিই চলে যেতে বলছো? আমাকে জড়িও না প্লিজ। মেয়েটার দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারি না, খুব মায়া লাগে। উফ, এই মায়া শেষ করে দেবে আমাকে সব। ওরে দরজার সামনে বসা দেখে আমি গলে গিয়েছিলাম। রাতের বেলা মেয়েটা কোনো সমস্যায় পড়ে কিনা, এটা মানবতা ছিল। সকালে চলে যেতে বলবে, দোষ হবে না। বলবে তুমি, ব্যাস। জুহি, তুমি মেয়েটার বাবার শাস্তি তাকে কেন দিচ্ছ? তুমি তাদের পক্ষ নিচ্ছ? ভুলে গেছো আবার ভুলের শাস্তি কিন্তু আমার চেয়ে আমার পরিবার বেশি পেয়েছিল। আমার জন্য আমার বাবা মারা গিয়েছে, কিন্তু আমি কার উস্কানিতেই ভুলটা করেছিলাম বলো? কার হাত ছিল পিছনে? এখন তার জন্য তার মেয়ে শাস্তি পাবে না তো কে পাবে? তার মেয়ে পেলেই তার পাওয়া হবে। আচ্ছা, সেদিন রোমান তোমাকে বলেছিল পালাতে, তুমি তো অমত ছিলে না। তখন যদি তুমি না চাইলে জোর করে নিয়ে যেতে পারতো বলো? জোহানা চুপ করে আছে। রশিদ সাহেব আবারও বললেন, যদি সেদিন রোমান আসতো তাহলে কি তোমার বাবা মারা যেত না? তুমি এটাই বলতে চাও? আর উনি তো তোমার এভাবে চলে যাওয়ার আশেপাশে মানুষের অপমান নিতে পারেনি। তোমার বাবার মৃত্যুর জন্য রোমানের না আসাকে দোষ দিতে পারো না, আর রোমানকেও সম্পূর্ণ দোষ দিতে পারো না। তুমি তো তোমার বাবাকে জানতে তিনি তোমার ওপর কতটা ভরসা করতেন। সেদিনের সিদ্ধান্তে তোমার ভুল বেশি হতে পারে। রোমান এখনো জানে না সেদিনের পর তোমার ওপর দিয়ে কি কি ঝড় বয়ে গেছে। আর তুমি আজ পর্যন্ত এটাও জানো না যে সে সেদিন কেন আসেনি। প্লিজ স্টপ। আপনার কি হয়েছে? আমি আগেও বলতাম সব দোষ রোমানের, এখনো বলবো। সে আগে থেকেই জানতো সে আসবে না, এরপরও সে আমাকে বিশ্বাস দিয়েছিল আসবে। মিথ্যে বলে আমাকে বাড়ি থেকে বের করেছিল, যার জন্য এত কিছু হয়েছে। নয়তো আজ এতটা বছর আমাকে এতটা যন্ত্রণা নিয়ে কাটাতে হতো না। সব দোষ রোমানের। রশিদ সাহেব বিছানায় শুতে শুতে বিড়বিড় করে বললেন, হ্যাঁ, রোমান এমনটা না করলে সবই ঠিক থাকতো, কিন্তু আমি তোমাকে পেতাম না। তোমার বাবা বেঁচে থাকলেও হয়তো এতদিন আমিই মরে যেতাম। জোহানার কথাটাই একদম চুপ হয়ে গেল। অনেক কিছু এক মনে ভাবলো। তারপর পিছনে তাকিয়ে দেখলো রশিদ সাহেব ঘুমিয়ে গেছেন। তার দিকে তাকিয়ে ভাবলেন, আসলেই তো সেদিন সব ঠিক থাকলে আজকে এই মানুষটাকে তিনি পেতেন না। মাঝে মাঝে রশিদ সাহেবের ধৈর্য আর শ্রদ্ধাবোধ দেখে জোহানা প্রতিনিয়ত অবাক হন। নতুন করে চেনে আর তার প্রেমে পড়ে। সেদিন তার অসময়ে উনিও যদি মুখ ফিরিয়ে নিতেন, হয়তো জোহানা সেদিন আত্মহত্যা ছাড়া কোনো পথ খুঁজে পেত না। এই একটা মানুষ ছাড়া হয়তো পৃথিবীতে কেউই তার এত কিছু সহ্য করে সব কিছুর অভাব ভুলিয়ে দিয়ে এত বছর কাটিয়ে দিত না। জোহানার হাজার জটিল কিছু তার কাছে একদম সহজ সাবলীল। তিনি প্রতিটা ক্ষেত্রে বিশ্বস্ততার ছোঁয়ার চেয়ে থাকেন সবসময়। এদিকে উষার এদিক ওদিক ঘুরছে, তার ঘুম আসছে না। ইনামের সাথে তার অনেক কথা ছিল, কিন্তু সেটারও সুযোগ নেই। ইনাম দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে। তাছাড়া এই রুম থেকে ওদিকে গেলেই ইনামের মা টের পাবে। পাশের রুমেই থাকতে বলেছে তাকে। তাকে এসব ভাবনার মধ্যে তার ফোনের রিং বেজে উঠল। পাশাপাশি রুম হওয়ার জোছনা তার রুম থেকে সব শুনতে পাচ্ছে। উষা ফোন ধরে শুনল তার বাবার কণ্ঠ ভারী। একটু জোরতেই জিজ্ঞেস করলো, বাবা, তোমার কি হয়েছে? ওপাশ থেকে কি বলছে জোহানা শুনতে না পেলেও উষা কি বলছে সেটা শুনতে পাচ্ছে। উষা বলছে, মানে কি বাবা?
আমি এখানে এসেছি সেই খবর তোমার ছোট চাচু কি করে জানবে? আমি তো রাস্তার কাউকে দেখিনি, কিংবা ইনামদের বাসায় আমাকে কাউকে আসতে দেখেছে এমন কাউকেও দেখিনি। ওনারা তোমাকে জিজ্ঞেস করবে এটা কি নিয়ে। তারপর কিছুক্ষণ নীরব, হয়তো উপাস থেকে কিছু বলছে। জোহানা অপেক্ষা করতে লাগলো উষা কি বলে। 2 মিনিট পর উষা বলল, আজব, সেখান থেকে সব ফ্ল্যাটের মানুষগুলোকে জানালো, আর সবাই এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আসবে কেন? তুমি দরজা বন্ধ করে বসে থাকো। এত প্রেশার নিও না বাবা, লোকের কথায় কান দিও না। আর ইনামের সাথে তো আমার বিয়ে হবেই। জোহানার একদম বুকের ভেতর থেকে অকপটে একটা হাসি বেরিয়ে এলো। এবার অন্তত রোমান সাহেব এটা বুঝবেন, একটা মেয়েকে নিয়ে বাজে রটনা হয়ে যাওয়ার পরে বাবা মার কেমন লাগতে পারে। তারপর বিয়ের আগে ইনামের বাসায় থাকার পরও যখন ইনামের সাথে বিয়ে হবে না, তখন তো আর বাইরে বেরি হতে পারবে না। যে যা করে তার শাস্তি রাস্তা সে নিজেই উন্মুক্ত করে দেয়। কে বলেছিল মেয়েটাকে এভাবে পাঠাতে? আর নিজের ফাঁদেই ফেঁসে গেল। আর সেসব মনে ভাবতে ভাবতে কতক্ষণ তিনি হাসলেন। তারপর জোহানাও ঘুমাতে গেলেন। পরের দিন সকাল হতে না হতেই জোহানা উষাকে ডাকতে লাগলেন, কিন্তু সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস না থাকায় অনেকক্ষণ ডাকাডাকির পর উষা উঠল। চোখ কচলাতে কচলাতে সে এগিয়ে আসতে লাগলো। উষার দিকে তাকিয়ে জোহানা কেমন যেন শীতল হয়ে গেলেন। যেটা বলার প্রস্তুতি নিয়ে এসেছেন সেটা পারবেন কি না দ্বিধায় পড়লেন। তারপরও নিজেকে শক্ত করলেন তিনি। উষা একদম কাছে এসে বলল, আম্মু ডেকেছেন? জোহানা উষার চোখ থেকে নিজের চোখ ফিরিয়ে নিয়ে বলল, ইনাম ঘুম থেকে ওঠার আগে তুমি বাসা ছেড়ে চলে যাও, আর কখনো এই বাসায় আসবে না। উষা কিছুক্ষণ হাঁ করে দাঁড়িয়ে রইল। তারপর কান্নার স্বরে বলল, আপনি যতক্ষণ আপনার ছেলের বউ না করছেন আমি যাব না। আমি যে এখানে এসেছি সেটা জানাজানি হয়ে গেছে। এভাবে গেলে আমার বাবা সবার সামনে অপমানিত হবে, সবাই বাজে কথা বলবে। উনি অসুস্থ মানুষ, এটা কোনোভাবেই সহ্য করতে পারবে না। প্লিজ এটা করবেন না। আমার বাবার খুব ভরসা আপনার উপর, বাবা আমাকে বিশ্বাস দিয়েছেন, আপনি কখনোই আমাকে ফেরাবেন না। জোহানা এবার উষার দিকে ফিরে তাকালো, চোখ উঁচিয়ে বলল, কোন বিশ্বাসের কথা বলছো তুমি? আর আমার ওপর ওনার কিসের এত ভরসা? হাস্যকর তো। উষা কিছু বলতে যাবে, তখনই ওপাশ থেকে ইনামের গলার আওয়াজ, আম্মু কি হয়েছে? এত সকালে জোরে জোরে কার সাথে কথা বলছো? জোহানা এগিয়ে গিয়ে বলেন, কিছু না বাবা, ওই যে মেয়েটার সাথে কথা বলছিলাম। ইনাম মায়ের কথা শুনে চলে যাবে, তখনই উষা জোহানাকে উদ্দেশ্য করে জোরে জোরে বলল, আম্মু ছেলের থেকে লোকানোর কি দরকার? বলেই দেন না আমি এসছি, এত ভয় পাচ্ছেন কেন? উষার কথায় জোহানা এবং ইনাম দুজনেই চমকে ওঠে। ইনাম আগা গোড়া কোনো কিছুই না বুঝলেও উষার এমন আচরণে রেগে যায়। আর জোহানারও ভীষণ ক্ষিপ্ত হয়। এই মেয়েকে তিনি খুব মায়া করেছিলেন, যার প্রতিফলনে এই ধরনের ব্যবহার। ইনামের দিকে তাকিয়ে জোহানা বুঝলেন ইনাম প্রচণ্ড রেগে গেছে, কারণ সে নিজেই তার মায়ের উপরে কোনোদিন কথা বলে না। সে তার প্রেমিকার এত কথা বলার সাহস কোথা থেকে এলো? ইনাম আর থেমে থাকতে পারল না। সে জোরে ধমকে বলল, এত সাহস তুমি কোথায় পেয়েছো? আমার মায়ের সাথে তুমি উঁচু গলায় কথা বলো? একটু আগে পর্যন্ত তোমার জন্য আমার খারাপ লাগছিল, খুব মনে পড়ছিল তোমাকে, কিন্তু এখন বুঝতে পারছি সত্যিই তোমরা বাবা মেয়ে খুব খারাপ। আমার আম্মু সবসময় যে সিদ্ধান্ত নেয় সেটা নিঃসন্দেহে পৃথিবীর বেস্ট সিদ্ধান্ত। বেরিয়ে যাও তুমি এক্ষুনি, বেরিয়ে যাও বলছি। ইনামের কথাগুলো উষা মনোযোগ দিয়ে শুনল। তারপর একটু নরম স্বরে বলল, হ্যাঁ চলে যাব ইনাম এবং আম্মু। আমি দুঃখিত আমার এমন আচরণের জন্য, কিন্তু আমার কি করা উচিত আমি বুঝতে পারছিলাম না। ইজ্জতের চিন্তা নেই আপনাদের, সেটার জন্য আমার খারাপ লাগছিল। ইনাম আর রশিদ সাহেব চুপ করে আছে, কিন্তু জোহানা কিছুটা হাসির ভঙ্গিতে বলল, ইজ্জতের চিন্তা? তাও আবার রোমান সিদ্দিকের মেয়ের মুখে? তোমার বাবার মধ্যে সেটা আছে উষা? উষা ইনামের দিকে একবার তাকালো, তারপর জোহানার দিকে তাকিয়ে বলল, মাফ করবেন ইনামের সামনের কথাগুলো বলছি বলে। আমি আপনাকে শুধুই ইনামের পরিচয়ে চিনতাম না, আর একটা পরিচয়ও চিনতাম। তবে দুটো মানুষ যে এক ছিল সেটা কাল রাতে এই বাসায় এসে জেনেছি। জোহানা কিছুটা অবাক হয়ে বলল, মানে? উষার নিচের দিকে চোখ করে বলল, অন্যদের বাবা ছোটবেলায় রূপকথার গল্প শোনায়, কিন্তু আমার বাবা ছোটবেলায় আমাকে শুনিয়েছিল বাবার জীবনে জড়িয়ে থাকা এক নারীর গল্প, জুহির গল্প। এটা এতবার শুনেছি, তারপরও যতবার শুনি হৃদয় মুচড়ে ওঠে। ছোটবেলায় যখন কিছু বুঝতাম না, তখনও আবার ভীষণ মন খারাপ হতো। অভিমান করে বাবাকে বলতাম, বাবা অন্য গল্প শোনাও, এটা কষ্টের।
কিন্তু বড় হয়ে ইচ্ছে করেই শুনতে চাইতাম। তখন বাবার চোখের দিকে তাকালে আমার চোখে জল আসতো, কারণ বাবা প্রতিবারই কাঁদতেন। আমার মা, আমার পুরো পরিবার, নানু বাড়ির পরিবার, আমার ছোট্ট ভাইটা পর্যন্ত জানে এই জুহির গল্প। কিন্তু জুহি যে আপনি এই জোহানা রশিদ, সেটা আপনার পরিবারের পরে আমার বাবা জানেন। আর কাল রাতে আমি জেনেছি। আঙ্কেল দরজা খুলে যখন বলেছিল, জুহি কে এসেছে দেখো, তখন বিশ্বাস করেন আমি নিজেকেই বিশ্বাস করাতে পারছিলাম না। আমি বারবার কানকে প্রশ্ন করছি, আমি কি সত্যি ভুল শুনিনি তো? কোনো কথা বলতে পারিনি। তারপর মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। আমি বাইরে বসে মেলালাম, এতবার শুনে আসা সেই জুহি চরিত্রটা আর কারোর হতে পারে না। এছাড়া আমার আর ইনামের দুজনের পরিবারের মধ্যে কোনো রকম সংঘর্ষ নেই, যার জন্য সব ঠিক থাকা সত্ত্বেও বিয়ে বাতিল হবে, সেটাও দুজনের বহুদিনের সম্পর্কে থাকার পর। তারপর বুঝলাম গল্পের মধ্যে বাবা ঠিকই বলেছিল। সেদিনের পর জুহির মধ্যে বাবাকে নিয়ে ভুল ধারণা এসেছে হয়তো, কিন্তু বাবা হয়তো দুদিনে এটা বুঝেছেন যে সেটা শুধু ভুল ধারণা, বিশাল বড় একটা ঘৃণার পাহাড়, যেটার একুল ওকুল নেই। ইনাম হাঁ করে শুনে যাচ্ছে, তার মাথায় কিছুই যাচ্ছে না। কিসের গল্প কিংবা তার আম্মুর সাথে জড়িয়ে কিসের চরিত্র, জোহানাও কিছু বলছে না। এসব শুনেও যেন এই নামটা তিনি উচ্চারণ করতে ইচ্ছুক নন। কিন্তু রশিদ সাহেব এবার মুখ খুললেন। তিনি বললেন, তোমার বাবার বলা গল্পটাও আমাদের শোনাও উষা। উষা জোহানার দিকে লক্ষ্য করে বলল, আমি জানি না বিচ্ছিন্ন হওয়ার পরে আপনার সাথে কি ঘটেছে, কিন্তু আমি আমার বাবারটা জানি। আমার জানা মতে আমার বাবাও সেদিনের পর আপনাকে অপরাধী মনে করেন। যদিও আজ পর্যন্ত মুখ ফুটে বলেনি, কিন্তু ওনার মধ্যে রাগ নেই কিংবা রাগের কারণ নেই এমনও না, যথেষ্ট কারণ আছে। জোহানা গলা ঝেড়ে চোখ বড় করে বলল, তাই? যথেষ্ট কারণ? আর সেটা আমার বাবার মৃত্যুর থেকেও বেশি? আরে সেদিন আমার ভুলের জন্য আমার বাবা মারা গেছে, আমার পরিবার, আমার সমাজ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। 25টা বছর পরিবার থেকে বিতাড়িত হয়ে ছায়াবিহীন বেঁচে আছি আমি। বুঝতে পারবে তুমি আমার কষ্ট? বুঝতে পারবে আমার ভিতরের ক্রন্দন? আর এসব কিছু হয়েছিল শুধুমাত্র একটা প্রতারককে ভরসা করতে গিয়ে, বুঝলে? এটা শুনে উষা আঁতকে ওঠে। হয়তো সে এতটা সিরিয়াস কিছু ভাবেনি। জোহানা কাঁদছে। উষা রশিদ সাহেবের দিকে তাকিয়ে দেখলেন তিনিও কাঁদছেন, আর ইনামও। ইনামের আগে এত কিছু জানতো না, আর জানতেও চায়নি। আজকে সে ভীষণভাবে অবাক এবং অবাকতর হচ্ছে। উষা নিজেও চোখের পানি হাত দিয়ে মুছতে মুছতে বলল, আপনার শুধু এতটা রাগ নয়, এর চেয়ে রাগও এক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, এটা আপনার জায়গায় থাকলে প্রতিটা মানুষ করত এবং করবে। তবে আপনার বাবা হয়তো সেদিন মারা গিয়েছিল, কিন্তু আমার বাবাও সেদিন মৃত্যুকে কাছ থেকে দেখে এসছে। আপনি 25 বছর ধরে পরিবার থেকে বিতাড়িত, আর বাবা স্বাভাবিক জীবন থেকে। আপনি জানেন আমার বাবা খোঁড়া পা টেনে টেনে হাঁটে, আর ওনার ডান হাতে ভালো করে বশ পান না। এই হাতে কোনো কাজ করতে পারেন না, কারণ সেই হাতের ভিতরে হাড় বলতে আর কিছু নেই। এটা শুনে জোহানা রশিদ সাহেবের দিকে তাকালেন। রশিদ সাহেব মাথা নেড়ে বোঝালেন উষার কথা সত্যি, কারণ এটা তিনি এক দুবারের দেখায় খেয়াল করেছেন বিষয়টা। জোহানা তার উপর উষার দিকে তাকালেন। উষা বলতে লাগলো, বাবা সেদিন নিজের জমানো আর বন্ধু বান্ধবদের কাছে টাকা ধার নিয়ে দাদুর গয়না সহ 80,000 টাকা নিয়ে বের হয়েছিল। তখনকার সময় 80,000 টাকার কদর নিশ্চয়ই কারোর অজানা নয়। রাত 8টা যখন বাবা রওনা দিয়েছিল। এই সময় চলাচলে ততটাও ভয় পেত না মানুষ, কিন্তু যারা আমার বাবাকে টাকা দিয়ে সাহায্য করেছিল তারাই লোক লাগায় টাকা হরণ করার জন্য। পালানোর পরে কোন বাসায় উঠবে সেটার কথা বলতে অন্ধকারে কয়েকজন লোক বাবার কাছে আসে, ভুলিয়ে লোকালয় থেকে দূরে আনে নদীর পাড়ে। তারপর যা আছে সবকিছু দিয়ে দিতে বলে। কিন্তু বাবা তখন জীবন দিতে প্রস্তুত, কিন্তু টাকা দিতে প্রস্তুত ছিল না। তিনি ভেবে রেখেছেন খরচের জন্য 30,000 রেখে দেবেন, আর 50,000-এ কিছু একটা করার চেষ্টা করবেন, আর ঋণগুলো আস্তে আস্তে শোধ করবেন। তার মধ্যে দুই পরিবার মেনে নিলে তো কথাই নেই, কিন্তু বাবার সেই স্বপ্নটা কয়েক মিনিটে বালিতে মিশিয়ে দিয়েছিল তারা। শুধু স্বপ্ন নয়, আমার বাবাকেও তারা টাকা না দেওয়ার জন্য এত মেরেছে যে শেষ পর্যন্ত তারাও ভেবে নিয়েছিল বাবা মরে গেছে। বালির মধ্যে নিতর দেহটা আচ্চাপা দিয়ে সবকিছু নিয়ে চলে গিয়েছিল সবাই। এদিকে নাকি লোকজন তখন কম যেত, কিন্তু আমার বাবার ভাগ্য ছিল সেদিন নৌকা করে ভোরে এদিকে বেদেরা আসছিল।
তারা জনমানবহীন একটা জায়গার খোঁজ করছিল। সেই জায়গাটাই তাদের পছন্দ হয়েছিল, তাই সকাল সকাল তাঁবু গড়ার কাজ শুরু করে। তাদের মধ্যে খুঁটি বসাতে গিয়ে একজন বাবার নির্মম দেহ দেখে চিৎকার করে ওঠে। কেউ কেউ বলেছিল মরে গেছে, আবার কেউ কেউ বলেছিল বেঁচে আছে। তারা সকলে মিলে সদর হাসপাতালে বাবাকে নিয়ে আসে। বাবার সারা শরীর খুঁজে ছোট্ট ফোনটা পেয়েছিল তারা, যেটা আঘাত লেগে ভেঙে গেছিল। অন্য ফোনের সিম লাগিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল সেখানকার মানুষ। চিকিৎসার 2 দিন পরে নাকি বাবার জ্ঞান ফিরেছিল, কিন্তু জ্ঞান ফেরার পরে বাবা সর্বপ্রথম বলেছিল জুহি আমার জন্য অপেক্ষা করছে। কে বা কারাই অবস্থা করেছে সেই প্রশ্ন নিয়ে চারপাশ মুখরিত থাকলেও বাবার মুখে শুধু জুহি আর জুহি। তারপর বাবা সেখান থেকে নিয়ে ভালো হাসপাতালে এমার্জেন্সি অবস্থায় চিকিৎসা করেন 3 মাস। এর মধ্যে বাবার জ্ঞান ফিরলেই নাকি বাবা জিজ্ঞেস করতো জুহি ফোন দিয়েছে কিনা। বাবাও ফোন দিয়েছেন ঘরের কোনো এক নাম্বারে নাকি, কিন্তু সেটার লাইন আর খোলা পায়নি। বাবা ভাবতেন আপনি ঠিকই ফোন দেবেন, হয়তো অন্য কোনো নাম্বার থেকে। বাবার কাছে আপনার সাথে যোগাযোগের রাস্তা না থাকলেও আপনার কাছে তো বাবার নাম্বার থাকতোই, কিন্তু বাস্তবে তো এটাই আপনার থেকে বাবার ফোন পায়নি। আপনি জানতেও চাননি সেদিন বাবা কেন আসলেন না। বাবার গল্পে এই কথাটা বলার সময় তিনি সব সময় কেঁদে ফেললেন। এতই বুঝি আপনার ওপরও বাবার রাগ আছে? কিন্তু বাবা সেটাকে অপরাধীর কাতারে নেন না। সব সময় বলে সে হয়তো আমাকে ভুল বুঝেছে, তাই নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছে। তবে বাবার এই অবস্থা কেউ মেয়ে দিতে রাজি ছিল না। কিন্তু দাদাভাই যখন খুব অসুস্থ ছিলেন, তিনি শেষ ইচ্ছে পোষণ করেছিলেন বাবা যেন ওনার মৃত্যুর আগে পুত্রবধূর মুখ দেখান। শেষ সময়ে বাবা আমার মাকে বিয়ে করেন, কিন্তু আমার মা ছিল একটা গরিব পরিবারে বেড়ে ওঠা কিশোরী। অল্প বয়সে বিয়ে হয়েছিল, কিন্তু যৌতুক না দিতে পারায় ডিভোর্স হয়েছিল মায়ের। পরবর্তীতে বাবার সাথে বিয়ে হয়, নয়তো টাকা পয়সার খাতিরে ভালো জায়গায় বিয়ে করা বাবার ক্ষেত্রে অসম্ভব ছিল না। তবে সেই অবস্থাতেও আস্তে আস্তে অদম্য চেষ্টা আর ইচ্ছে শক্তিতে আজ আমার বাবাও একজন স্বাবলম্বী পরিবারের কর্তা। আর অনেক বছর পরে বাবা জানতে পেরেছিলেন বাবার এই অবস্থার পেছনে বাবার খুব বিশ্বস্ত বন্ধুর হাত ছিল, কিন্তু ততদিনে সে অ্যাক্সিডেন্টে মারা যায়। সত্যি, যারা অপরাধ করে তারা শাস্তি পায়। আপনার কাছে আমার বাবাও অপরাধী, তাই মেয়েকে দিয়ে সেই শাস্তি ঠিকই পেয়ে যাচ্ছেন। চোখ ভর্তি পানি নিয়েই একটু হাসার চেষ্টা করে উষা। সবার দিকে একবার করে তাকালো। সবাই কাঁদছে বলে মনে হচ্ছে, কিন্তু উষা বুঝতে পারছে না, তার চোখ ঝাপসা লাগছে। সে পিছনে পা পেছাতে পেছাতে বলল, অনেক কিছুই থাকে অজানা, যেমনটা আপনার বাবার মৃত্যু। আমার বাবা হয়তো এখনো এটা জানে না, জানলে তিনিই নিজে ক্ষমা করতে পারবেন না। শাস্তি তো আমরা পাবো, তবে প্লিজ আপনি আপনার পক্ষ থেকে আমার বাবাকে মাফ করে দিন। আর আমাকেও, রাগের বশে খারাপ আচরণ করেছি। ইনাম, আমি জোর করে তোমাদের জীবনে আসতে চাই না, সত্যিই চাই না। উষা দৌড়ে রুমে চলে গেল। সবাই চুপ করে এখানেই দাঁড়িয়ে আছে, কারোর মুখে কোনো কথা নেই। উষা ব্যাগ হাতে বেরিয়ে বলল, এখন অনেক বেলা হয়ে গেছে, আমার সমস্যা হবে না যেতে। আর হলেও কি, লোকে বললেই কি, যা হওয়ার ছিল তা আগেও ভাগ্য ফেরাতে পারেনি, আর এবারেও পারবে না। অতীত বর্তমানে আশেপাশে না আসুক। বিদায় আম্মু, শেষবার ডাকা হয়তো। বিদায় ইনাম। দরজা খুলে কাঁদতে কাঁদতে চলে গেল উষা। অন্যদিকে রশিদ সাহেব ইনাম তাকিয়ে আছে জোহানার দিকে। রয়ে গেল অনেক কিছুই অজানা। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।